নদীতে জোয়ার আসার সূচনা টের পাচ্ছি। স্টেশনে দাঁড়িয়ে যেমন টের পাওয়া যায় এইবার ট্রেন আসবে। একটা মাটির চাপড়া কুড়িয়ে আমার দিকে ছুঁড়ে মেরে পাগলা বলল, মর তুই মর। আমাদের বাংলা গল্পের মেলায় আপনাদের সবাইকে স্বাগত। ছোট বড় বিভিন্ন ধরনের গল্প থাকবে আমাদের এই বাংলা গল্পের মেলায়। যারা বাংলা গল্প পড়তে এবং শুনতে ভালোবাসেন তাদের সবাইকে বলবো আমাদের বাংলা গল্পের মেলার পাশে থাকতে। আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের বাছাইকৃত কিশোর গল্প থেকে নেওয়া একটি গল্প, যার নাম বিপদ আর বন্ধু। তাহলে সবাই চলুন গল্পে যাওয়া যাক। তার নাম ভুলে গিয়েছি, কিন্তু তাকে ভুলিনি আজও। সেই কবে ছেলেবেলার মোটে কয়েকটা মাসের জন্য সংস্পর্শে এসেছিলাম। তারপর কত কাল যে কেটে গেছে। কতজনের সঙ্গে সাময়িকভাবে ঢের বেশি ঘনিষ্ঠতা হয়েছিল, কিন্তু আজ তারা স্মৃতি থেকে একেবারে ঝরে গেছে। কিন্তু সে আজও জীবন্ত হয়ে আছে আমার মনে। কোথায় আছে, কি করছে, কিছুই জানি না। বেঁচে থাকলে আজ আমারই সমান বয়সী একটা লম্বা চওড়া মানুষ, কিন্তু মনে আমার সে বেঁচে আছে সেই ছোট্ট ছেলেটি হয়েই। বেটে রোগা ফর্সা রং, বোচা নাক আর কুতকুতে ছোট্ট ছোট্ট চোখ, মাথায় কদম ছাটা চুল, হাতে আর কোমরে অনেকগুলি মাদুলি। তার চেহারার মতো তার স্বভাবের কথাও আজ স্পষ্ট মনে আছে। এমন একগুঁয়ে, এমন রাগী, এমন রুক্ষ প্রকৃতির ছেলে আমি আজ পর্যন্ত খুব কমই দেখেছি। লোকে বলতো মাথায় সিট আছে ছেলেটার। তাকে নাম ধরে না ডেকে অনেকেই পাগলা বলে ডাকত। অন্য কারণে যাদের উপর রাগ ছিল না এমন কেউ পাগলা বললে সে গ্রাহ্যও করত না, কিন্তু শত্রুস্থানীয় কেউ কথাটি উচ্চারণ করা মাত্র সে হয় চোখের পলকে ঢিল কুড়িয়ে ছুঁড়ে মারত, নয়তো মুখ চোখ বিকৃত করে অকথ্য ভাষায় গালাগালি করত। ওই বয়সে ওইসব গালাগালি সে কোথায় শিখেছে কে জানে। যাই হোক, তার সঙ্গে আমি ভাব করেছিলাম তার উগ্র বেপরোয়া সাহস আর একগুঁয়েমির জন্য। দৃশ্যটা মনে আছে। সমবয়সী কয়েকটা ছেলের সঙ্গে রাস্তায় ডাংগুলি খেলছিল। আমিও গিয়ে যোগ দেব ভাবছি। তার চেয়ে 3 গুণ বয়সে বড়, লম্বায় চওড়াতেও প্রায় 3 গুণ একটি ছেলে পথ দিয়ে যেতে যেতে পরম অবহেলার সঙ্গে পা দিয়ে শুট করে পেয়ালা ডালের গুলিটি খালে পাঠিয়ে দিল। চোখের পলকে সে হাতের ডাং দিয়ে সজোরে একটা ঘা বসিয়ে দিল এত বড় জোয়ান ছেলেটার গায়ে। তারপর শুরু হলো অসমান দুইজনের লড়াই। সত্যিই লড়াই। যতই দুজনের গায়ের জোরের তফাৎ থাক, মার খেয়ে নাস্তানাবুদ হয়ে গেল। 2-3 বার রাস্তায় আছাড় খেয়ে পড়ল, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল, তবুও সেই নাছোড়বান্দা গায়ে পড়ে জামা ছিঁড়ে আঁচড়িয়ে কামড়িয়ে এত বড় শত্রুকে সে কাবু করবেই। তার নামও মনে নেই, স্থানটির নামও না। তবু নাম মনে না থাকলেও ছবির মতো স্পষ্ট হয়ে মনে আঁকা আছে সেই দিনটির ঘটনাটা। বাবা তখন সরকারি কাজে মেদিনীপুর জেলার মফস্বলে সফর করছিলেন। এখানে 3 মাস, ওখানে 6 মাস, কোথাও কাঁচা বাড়িতে বাস, আবার কোথাও শুধু তাবই সম্বল। সে গ্রামটি ছিল হলদি নদীর ধারে। সমুদ্র যেখান থেকে খুব বেশি দূরে নয়। নদী থেকে টেনে আনা লক বসানো ক্যানেলের লকটার কাছে কাঁচা পাকা মেশানো একটি বাড়িতে আমরা উঠেছিলাম। ক্যানেলটির কিছু তফাতের সমান্তরালে কাটা একটি সাধারণ খাল ছিল। নদীতে জোয়ারের সময় খালটা ঘোলা জলে ভরে যেত, আবার ভাটার সময় বেরিয়ে পড়ত এক কাদা ভরা বুক। সেই নদী, ক্যানেল আর খালটাকে আমি জীবনেও ভুলব না। সমুদ্র কাছে, তাই নদীর বুকে জোয়ারের আবির্ভাবটা ছিল এক দর্শনীয় ব্যাপার। বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যায় যখন কোলেটের জোয়ার আসত। নদীর ঘোলাটে জলের বুকে শব্দের ঝড় তুলে ফেনার মুকুট মাথায় দিয়ে 2-3 হাত উঁচু জলের স্রোত যখন ছুটে আসত,
আমরা সকলে অভিভূত হয়ে পলকহীন চোখে তাকিয়ে থাকতাম। কয়েকদিনেই পাগলার সঙ্গে খুব ভাব হয়েছিল। যতই রাগী আর একগুঁয়ে হোক, পাগলার শরীরটা ছিল দুর্বল। গরিব ঘরের ছেলে, অনেকগুলো ভাই বোন। দুধ তখন সেখানে কত সস্তা ছিল। তখনকার টাকার দামের হিসাবে বললে তোমরা আজ বিশ্বাস করতে চাইবে না। তবু আজকের দিনের গরিব ঘরের অনেক পাগলের মতোই তখনও তার এক ফোঁটা দুধও জুটত না। ওরকম তিরিক্ষি মেজাজের কারণটা বোধ হয় তাই ছিল, শরীরের পুষ্টির অভাব। কয়েকদিন মেলামেশা খেলাধুলার পরই এটা টের পেয়ে গিয়েছিলাম। আসলে সে ছিল নির্জীব। কোনো নতুন খেলা, কঠিন খেলা, বিপজ্জনক খেলায় তার এতটুকু উৎসাহ ছিল না। আমার যে খেলা ভালো লাগতো সেই খেলায় সে যোগ দিত না। আবার নিরাপদ একঘেয়ে ঘরোয়া খেলাও আমার ভালো লাগতো না। বলতাম, চল যাই, ওই ছোট নৌকাতে দোল খেয়ে আসি। তুই এ মাথায় দাঁড়াবি, আমি ও মাথায় দাঁড়াবো। পাগলা বলতো, হ্যাঁ, খেলতে গিয়ে মরি আর কি, জলে যদি পড়ে যাই। আমি একাই নৌকায় দোল খেতাম। তীরে দাঁড়িয়ে সে আবার খেলা দেখত। আসলে তার সাহস ছিল রাগের সঙ্গে জড়ানো। রাগ তার ছিল প্রচণ্ড। সে রাগ তাকে মরিয়া করে তুলত। ব্যথা, বেদনা, মৃত্যু ভয় তুচ্ছ হয়ে যেত। খুবই জমেছিল বন্ধুত্ব। একদিন ভেঙে চুরমার হয়ে গেল। দোষটা ছিল আমার, কিন্তু ঝগড়া হবার বদলে বন্ধুত্ব একেবারে শত্রুতায় পরিণত হবার জন্য দায়ী ছিল তার রাগ। নৌকায় একা একা দোল খাওয়া জমে না। সেদিন আমার কী জিদ চাপলো, পাগলাকে আমি নৌকায় টেনে নামাবই। সেও যাবে না, আমিও কিছুতেই ছাড়ব না। হাত ধরে জোর করে টেনে নৌকায় নামিয়ে নিয়ে যাব। তার মাথায় চড়ে গেল রাগ। ছাড় বলছি হাত। তোকে যেতেই হবে। কুৎসিত একটা গাল দিয়ে সে একেবারে দাঁত বসিয়ে দিল আমার হাতে। কাজেই মারামারি হয়ে গেল। আমার গায়ে জোর বেশি, কাজেই মারটাও সেই বেশি খেল। বিশ্রী গালিগুলো না দিলে হয়তো আমি দুর্বল বন্ধুকে এমনভাবে মারতাম না। মারামারি শেষে যাবার সময় একটা ঢিল কুড়িয়ে সে আমায় মেরে গেল। ঢিল লেগে মাথার পাশের দিকে কেটে রক্ত বেরিয়ে গেল আমার। দুপুরবেলা ভাবলাম, বন্ধুতে বন্ধুতে মারামারি হলে কি আর ভাব হয় না? মারামারির সূত্রপাতটার জন্য যখন আমি দায়ী, আমার গিয়ে ভাব করা উচিত। খড়ের ঘরের দেওয়ায় বসে সে একাই ঘুঁটি খেলছিল। আমি গিয়ে যখন কিছুই হয়নি এমনভাবে বললাম, লক গেটের সিঁড়ি বেয়ে নেমে আয়। মর তুই, মর। রাগে একেবারে বিস্ফোরিত হয়ে গেছে পাগলার মুখ। কি তীব্র ঘৃণা আর বিচ্ছেদ এইটুকু ছেলের চোখে। মন খারাপ করে আমি ধীরে ধীরে তফাতের খালটার দিকে চলতে আরম্ভ করলাম। মাঝে মাঝে আমি এই খালে যেতাম জীবনের এক বিচিত্র প্রকাশ প্রাণ ভরে দেখবার জন্য। ভাটা শুরু হলে ধীরে ধীরে জল সরে যেত খালের বুক থেকে। মাঝখানে সামান্য একটু জলের স্রোত থাকত। বাকি সমস্তটা জায়গা জুড়ে দেখা যেত মেটে রঙের কাদা। জল সরে গেলে কাদার ভিতর থেকে সরু সরু গর্ত করে অসংখ্য ছোট লাল রঙের কাঁকড়া বেরিয়ে আসতো সূর্যের আলোয়। হাত বাড়িয়ে ধরতে গেলেই কাঁকড়াগুলো চোখের পলকে কাদার নিচে অদৃশ্য হয়ে যেত। বন্ধু হারিয়ে মন খারাপ, তাই সেদিন জিদ চাপলো কয়েকটা কাঁকড়া ধরতেই হবে। ডাঙার শুকনো মাটিতে বসে হাত বাড়িয়ে ধরবার চেষ্টা না করে একেবারে কাদার মধ্যে নেমে খানিকটা একটু চুপ করে দাঁড়িয়ে রইলাম। কাঁকড়াগুলো কাদায় লুকিয়েছে, বেরিয়ে এলে ধরব। কাদায় বেশ খানিকটা পা ডুবে ডুবে এগোচ্ছিলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর দেখি পা দুটি আমার প্রায় হাঁটু পর্যন্ত কাদায় ডুবে গেছে। পা তুলবার চেষ্টা করলাম, পারলাম না। দু পা কাদায় হাঁটু পর্যন্ত ডুবে আটকে গেলে পা তুলে নাড়াচাড়া করা আর সম্ভব হয় না। স্পষ্ট মনে আছে যে ভেবেছিলাম দেহের ঊর্ধ্বাংশ কাদায় শুইয়ে দিয়ে পা দুটো টেনে তুলে কোনো রকম পারে যাওয়া যায় না। সর্বাঙ্গে কাদা মাখামাখি হয়ে যাবে, তা হোক, প্রাণটা তো বাঁচবে। কিন্তু শত শত বছরের নদীর পলিতে গড়া খালের নরম নিরীহ কাদা তখন দূরস্থ বেহিসাবে বালক মানিকের পা দুটিকে বেশ ভালোভাবেই গ্রাস করেছে। কাদায় সর্বাঙ্গ লুটিয়ে পুটিয়ে কোনো রকমভাবে তীরে উঠবার কোনো উপায় নেই। নির্জন দুপুর। বাড়িতে জানে নিজের বাড়িতে আমার মন টেকে না, তবে আশেপাশে কোনো এক বাড়িতে আমি নিশ্চয় আছি। খুব সম্ভব ওভারসিয়ার বাবুর
বাড়ির বড় মেয়েটির সঙ্গে কড়ি খেলছি, নয় তার রামায়ণ পড়া শুনছি। নদীতে জোয়ার আসবার আগে কি বাড়ির লোক টের পাবে আমি কাছের বা দূরের কোনো বাড়ির নিরাপদ আশ্রয়ে নেই? খালের কাদায় আটকে গিয়ে বাঁচবার উপায় চিন্তা করছি। নদীর জোয়ার খাল ভরে দিলেই আমাকে ডুবে মরতে হবে। তখন চেয়ে দেখি খালের পাড়ে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট কুতকুতে চোখে পাগলা আমার দুরবস্থা চেয়ে দেখছে। বললাম, বাড়িতে গিয়ে বলবি ভাই আমি এখানে খালে পড়ে গেছি। পাগলা বলল, মর তুই মর, শকুনে তোকে ছিঁড়ে খাক। তবে আর কি বলার আছে। নদীতে জোয়ার আসার সূচনা টের পাচ্ছি। স্টেশনে দাঁড়িয়ে যেমন টের পাওয়া যায় এইবার ট্রেন আসবে। একটা মাটির চাপড়া কুড়িয়ে আমার দিকে ছুঁড়ে মেরে পাগলা বলল, মর তুই মর। আরেকটা ঢেলা ছুঁড়ে মেরে ছুটে পালিয়ে গেল। তাই বটে মনে হয়েছিল আমার, সে পালিয়ে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যে আপন পর মেয়ে পুরুষ 10-12 জনের মতো মানুষকে প্রায় ছুটতে ছুটতে খালের ধারে এসে পড়তে দেখলাম। বুঝেছিলাম বাস্তবিক পাগলা কেন ছুট দিয়েছিল। পালিয়ে যেতে নয়, বন্ধুকে বাঁচাতে। যতই রাগ হয়ে থাক, আমি তো বন্ধু। আজকের মতো আমাদের বাংলা গল্পের মেলার গল্প এখানেই শেষ। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।